হ্যালো ভাইয়েরা, সবাই কেমন আছো? কমেন্ট বক্সে একটু কমেন্ট করো তো, কথা শুনতে পাচ্ছ কিনা। আসলে আমি এতক্ষণ তোমাদের অপেক্ষায় ছিলাম, লাস্ট 4-5 মিনিট, কিন্তু তোমরা হয়তো কথা শুনতে পাচ্ছিলে না। দ্যাটস ওয়াই হচ্ছে আহ, আমি আরেকটু সবকিছু ঠিকঠাক করে তোমাদের সামনে আসতে হলো আর কি। সো কি অবস্থা, আগে বলো কে কেমন আছো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়েরা? ইয়েস ইয়েস, সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বলো কে কেমন আছো। আমরা গতকাল একটা ক্লাস করলাম না, গত পরশুদিন ক্লাস করলাম। যাই হোক, যখনই ক্লাস করি, গতকালই ক্লাস করেছি। তো এখন একটু সত্যি করে একটা কথা বলো তো, যে এই যে গতদিন ক্লাসে যা যা পড়িয়েছিলাম, যেটুকু যা পড়েছিলাম, আহ বাসায় কে কে পড়েছো একটু হলো একটু কমেন্ট করে জানাও তো। তার আগে আমি স্লাইডটা একবার একটু দেখে নিই যে স্লাইড সব ঠিকঠাক আছে কিনা। সবই ঠিক আছে, তো অনেক সময় স্লাইডে দু একটা মিস্টেক থাকে, সেটা একটু দেখে নিচ্ছি। তো এখন কথা হচ্ছে, গতদিন ক্লাসে যা যা পড়িয়েছিলাম সবকিছু পড়েছো কিনা একবার একটু বলো। সবাই কি একজন অল্প পড়েছো, একজন একটু পড়েছো, একজন মোটে পড়োনি, একজন পড়েছো? আচ্ছা আচ্ছা। তো এখন কথা হচ্ছে, দেখো, আমি একটা কথা সবসময় তোমাদেরকে বলি যে তুমি আজকে পড়োনি তাতে কিছু যায় আসে না, কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি জানো? সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আহ, যেদিন যে ক্লাসটা হয় ওই ক্লাসের সাথে সাথেই ওই টপিকটা অন্তত একটু হলেও পড়ে কমপ্লিট করে রাখা। যেমন আমি ধরে নিচ্ছি, আজকে আর গতকাল মিলে তুমি দেখো বিরোচনের যেখানে যা আছে কম বেশি কিন্তু আহ পড়ানো হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের লিখিত সম্পর্কিত যেখানে যা আছে, এটা কিন্তু সবই কম বেশি হচ্ছে এই দুইটা ক্লাসে পড়ানো হয়ে যাচ্ছে। এটার উপর বেসিস করে পরামর্শ দেওয়া হয়ে যাচ্ছে, অ্যান্ড এভরিথিং কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে। তো যেহেতু হয়ে যাচ্ছে, সেহেতু তোমার উচিত হবে এই দুইটা ক্লাসের সাথে সাথেই হচ্ছে মোটামুটি ভাবে তোমার যেখানে যা আছে একবার হলেও অন্তত টপিকগুলো একটু মনোযোগ দিয়ে দেখে কমপ্লিট করে রাখা। এর ফলে কি হবে, মনে করো যে তুমি এখান থেকে 2 মাস পরে বা 1 মাস পরে যখন পড়তে যাওয়া, তখন কিন্তু আসলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, অনেক অনেক খারাপ লাগবে, অনেক কিছু মনে থাকবে না, যে ভাইয়া যেন এখানে কি বলেছিল, এটা যেন কি শর্টকাট লিখে দিছিল, এটার কি একটা পরামর্শ দিছিল, কি ডিরেকশন দিছিল, কিছুই মনে থাকবে না। কিন্তু যখন তুমি ক্লাসের সাথে সাথেই টপিকগুলো শেষ করে ফেলবা, তখন দেখবা যে আসলে তোমার কিন্তু যেভাবেই হোক আহ মানে কি বলবো, তোমার পড়া বলা যায় 50% বা 60% কিন্তু অটোমেটিক ভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এই জন্য এই কথাটা যে শুধু আমি বাংলার ক্ষেত্রে বলছি তা না, তোমরা ভাবে চেষ্টা করবা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই চেষ্টা করবা যেন প্রত্যেকটা ক্লাসের শেষে ঘন্টার পর ঘন্টা পড়া না হোক, অন্তত সাথে সাথে টপিকটা দেখে কমপ্লিট করে শেষ করে ফেল। তাহলে হবে কি, তোমার পড়াটা গোছানো থাকলো, আগানো থাকলো। ঠিক আছে? তো যাই হোক, অনেকে অনেক ধরনের কথা বলছো, ভাই আমার কমেন্টটা পড়েন, আমার এটা করেন সেটা করেন। তো ভাই আমি যদি তোমাদের এখন সবার কমেন্ট পড়তে যাই, তাহলে কিন্তু ভাই আজকে আর ক্লাস শেষ হবে না, তাই না? সো আমি অবশ্যই তোমাদের কথা শুনবো, তোমাদের সাথে কথা বলবো। গতকাল যেহেতু আমরা একটা ক্লাস নিয়েছিলাম, এমনিতেই তোমরা আমার উপরে কিন্তু, আমার কাছে কিন্তু অনেক চকলেট পাও। কেননা গতকাল দেখলাম যে তোমরা গ্রুপে কিন্তু আমাকে নিয়ে না, মূলত আমি তোমাদের ছোট একটু হোমওয়ার্ক দিয়েছিলাম, যে আজকের ক্লাসে যে শর্টকাট গুলো শিখিয়ে দিলাম সেটার উপর বেসিস করে হচ্ছে তোমরা হচ্ছে করো, একটু
যে গ্রুপগুলোতে আছো একটু জানায় দিও। তো আমি দেখলাম যে তোমরা আসলে সত্যি কথা বলতে খুব সুন্দর ফিডব্যাক দিয়েছো এবং আমি এতদিন ভাবতাম যে আসলে তোমরা ক্লাসগুলো হয়তো ওইভাবে মনোযোগ দিয়ে করো না, ওইভাবে নোট করো না বা অনেক কিছুই করো না, যেভাবে বলি। কিন্তু আমি যখন তোমাদের এই ফিডব্যাকগুলো দেখলাম গ্রুপে, তখন সত্যিই আমার অতিরিক্ত ভালো লেগেছে এবং আমার মনে হয় যে সত্যি তোমরা এক কথায় অসাধারণ। তো যারা চকলেট পাওনি, আমি দেখতে পাচ্ছি নাজিম মনে হয় চকলেট পায়নি। এরকম অনেক নাজিম আছে যারা চকলেট পায়নি। আমি চকলেট পাঠায় দিব, হ্যাঁ? সময় করে পাঠিয়ে দিব। আসলে চকলেট পাঠাতে গেলেও তো একটু সময় লাগে, নাকি? সো সমস্যা নাই। আমরা গতদিন ক্লাসে বিরোচনের উপর ভিত্তি করে ২-৩ টা বিষয় কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম। আমরা গতকাল দেখেছিলাম সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ, আ চিঠিপত্র দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা এসএসসি পরীক্ষার বাকি যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়েই মূলত হচ্ছে আজকের ক্লাসে আমরা কথা বলব। আজকে আমরা মূলত সংবাদ প্রতিবেদন নিয়ে কাজ করব, ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলব এবং প্রবন্ধ নিয়ে কথা বলব। তো আমি জানি তোমাদের আ বিশেষ করে প্রতিবেদন নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের জিজ্ঞাসা আছে যে ভাইয়া প্রতিবেদন কিভাবে লিখতে হয়, প্রতিবেদন কি, কয় প্রকার, কি, কোন প্রক্রিয়া লিখবো, কিভাবে লিখবো। এটা নিয়ে আমি জানি তোমাদের অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে, অনেক ধরনের জিজ্ঞাসা আছে এবং থাকাটাই স্বাভাবিক। তো চলো আমরা আজকের ক্লাসের শুরুতেই হচ্ছে সংবাদ প্রতিবেদন এই জিনিসটা কি এটা একটু বুঝি এবং একটু জানার চেষ্টা করি। তো চলো তাহলে তার আগে গতদিন ক্লাসেও আমি এটা করিয়েছিলাম, আজকেও করব। তার আগে আমরা একটা কাজ করি, কমেন্ট বক্সটা একটু অফ করে রাখি। কেননা আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক কিছু উল্টাপাল্টা কমেন্ট করে কমেন্ট বক্স ভরায় ফেলছো। সো ভাই আমি ক্লাসের শেষে যে 5 মিনিট তোমাদের জন্য রাখবো, ডোন্ট ওয়ারি। এখন আপাতত চলো আমরা অন্ততপক্ষে এই মুহূর্তে আগের আজকের টপিকগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করি। তোমরা যারা গতদিন ক্লাসে ছিলে দেখেছিলে যে আমরা 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু চেষ্টা করেছিলাম টপিকগুলো সুন্দর করে জানার, বোঝার। আজকেও জানবো, বুঝবো আর তার জন্য খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। প্রথম কথা হচ্ছে এই ক্লাসে এখনো পর্যন্ত অনেকে উপস্থিত আছো। এটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি কথা। তোমরা এখনো পর্যন্ত অনেকেই জানো না, কি জানো না? যে মানে কি বলবো যে কোন প্রশ্ন, কত নাম্বার প্রশ্ন কোথায় আসে এবং সেই প্রশ্নের অল্টারনেটিভ হিসেবে কি আসে। এটা কিন্তু অনেকেই জানো না। যেমন আমি গতদিন ক্লাসে তোমাদের ওই কমেন্ট পড়ে বা দেখে বুঝতে পারছি তোমরা জানো না এটা। তো ভাই আমি একটা কথা সবসময় বলি, আমি একটা জিনিস জানি না, এটা খারাপ কিছু না। আজকে জানি না, কালকে জানবো। কিন্তু আমার কিন্তু জানার সে আগ্রহ থাকতে হবে। এটা সত্যি কথা। তুমি দেখবা ভাইয়া তোমার যদি আগ্রহ থাকে একটা পর্যায়ে যেয়ে তুমি অটোমেটিক আস্তে, আস্তে শিখে যাও। তো ক্লাসের শুরুতেই দেখো ঢাকা বোর্ড একেবারে সর্বশেষ বোর্ড কোয়েশ্চেন আমি এখানে একটু তুলে ধরলাম এবং তোমাদেরকে একটা জিনিস এটার মাধ্যমে যেটা দেখাতে চাচ্ছি, বোর্ড পরীক্ষার সর্বশেষ সিলেবাস অনুযায়ী যেটা দেখা যায়, এসএসসি পরীক্ষায় লিখিত অংশে ভাব সম্প্রসারণ থাকে অথবা ভাব সম্প্রসারণের অল্টারনেটিভ হিসেবে প্রতিবেদন থাকে। আমি কি বোঝাতে পেরেছি? ভাব সম্প্রসারণের অল্টারনেটিভ হিসেবে কি থাকে? প্রতিবেদন থাকে। এখন কথা হচ্ছে আমি কোনটা পরীক্ষার হলে লিখব? এটা সত্যি কথা বলি, দুটোতেই ভালো নাম্বার পাওয়া যায়। তবে আমার ব্যক্তিগত পরামর্শ, এটা কিন্তু ভাইবো না আমি বলছি মানে তোমাকে করতে হবে। এটা একান্তভাবে আমার ব্যক্তিগত পরামর্শ। তোমরা চেষ্টা করবা প্রতিবেদন থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে সেটা থেকে উত্তর করা। আমি কি বোঝাতে পারছি? পরীক্ষায় আমরা চেষ্টা করব প্রতিবেদন থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেটা উত্তর করা। আমি কি বোঝাতে পারছি? তো এখন তুমি আমাকে বলতে পারো যে প্রতিবেদন থেকে কেন? কারণ হচ্ছে একটাই, প্রতিবেদনের জাস্ট একটা ফরম্যাট যদি আমরা একটু সুন্দরভাবে পড়ি, আমরা যদি একটা ফরম্যাট ভালোভাবে জানি, ওই ফরম্যাটের উপর বেসিস করে আমি লিখে আসলেই মোটামুটি ১০ এর মধ্যে মিনিমাম হলো ৯ পাওয়া যাবে। কিন্তু ভাব সম্প্রসারণে কি হয়? তুমি যত ভালোই লেখো না কেন, দেখা গেল যে টিচার ভাবলো যে নাহ, খুব একটা ভালো হয়নি, থাক ওই ৭-৮ এরকম দিলাম। তো এটার দ্বারা কি বোঝাতে চাচ্ছি? এটার দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে তুলনামূলকভাবে ভাব সম্প্রসারণের থেকে প্রতিবেদন উত্তর করাটা একটু ভালো।
তবে এক্ষেত্রে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই, যদি বিষয়টা এমন হয় যে মানে কি হয় যে আমি এমন একটা প্রতিবেদন পরীক্ষা আসছে যে আমি কেন আমার 14 গোষ্ঠীর কারো পক্ষেই এই প্রতিবেদন থেকে উত্তর করা সম্ভব না, তখন তো আর কিছু করার নেই, তখন ভাব সম্প্রসারণ উত্তর করতে হবে। তো আজকের এই ক্লাসে আমরা কিভাবে ভাব সম্প্রসারণ লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়, কিভাবে প্রতিবেদন লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে কাজ করব। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে চলো আজকের ক্লাসে আমরা প্রবন্ধ নিয়েও কাজ করব, এবং সাধারণত দেখা যায় এসএসসি পরীক্ষায় সাধারণত দেখা যায় 3টা প্রবন্ধই থাকে এবং সেখান থেকে একটা লিখতে হয়। তো আমার কেন জানি মনে হয় 3টার মধ্যে একটা প্রবন্ধ বা রচনা যাই বলে একেবারেই কমন থাকে, মানে যে কেউ লিখতে পারে, আর একটা থাকে 50-50, কেউ লিখতে পারে কেউ পারে না, আর একটা একটু আনকমন থাকে। এই যেমন এখানে 3টা প্রবন্ধের মধ্যে আমার মনে হয় খ নাম্বারটা একটু আনকমন, আর বাকিগুলো আমরা কম বেশি সবাই পড়ি, জানি, লিখি, বা যেভাবে হোক পরীক্ষা আসলে আমরা টাচ করতে পারবো। আমি কি বোঝাতে পারছি? তো আজকের ক্লাসে আমরা কিভাবে প্রবন্ধ লিখলে সর্বোচ্চ নম্বর পাবো সেটা নিয়েও কথা বলবো। তবে তার আগে আমরা আজকের ক্লাসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি প্রশ্ন পাই স্টুডেন্টদের কাছ থেকে, যে ভাইয়া প্রতিবেদন কিভাবে লিখতে হয়, এটা কাইন্ডলি একটু শেয়ার করেন। তো চলো এই জন্য আমরা প্রতিবেদন জিনিসটা কি এটা শুরুতে একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে প্রতিবেদন কাকে বলে। ইংরেজিতে তোমরা মনে হয় শুনেছ রিপোর্ট, ইংরেজিতে রিপোর্ট যা, বাংলায় হচ্ছে প্রতিবেদন, সেটাই। এবার প্রতিবেদন জিনিসটা কি এটা তোমাদেরকে একটু বলি। যেমন একটু বোঝার চেষ্টা করে, একবার বুঝে গেলে হয়ে যাবে, এই একেবারে সহজ। যেমন মনে করো যে আজকে আমি তো প্রচুর খেলাধুলা দেখি এবং সুযোগ পেলে খেলাধুলা করি, ক্রিকেট আমার খুব প্রিয়। তো আজকে মনে করো যে শুধু বাংলাদেশ না, পৃথিবীতে কিন্তু খুব এই মুহূর্তে মিডিয়ার একটা খুব বড় আলোচনার বিষয় হচ্ছে লাস্ট কয়েক ঘন্টা, যে এক সময় বিশ্ব ক্রিকেটের যে অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি কিন্তু কি করলেন, টেস্ট এবং টি-20 থেকে অবসর নিলেন। তো কালকে দেখবা বাংলাদেশ না পৃথিবীর যে কোনো পত্রিকা খুলে দেখবা যে সাকিব আল হাসান এই যে অবসর নিয়েছে এটার উপর একটা প্রতিবেদন চলে আসবে। তো প্রতিবেদনে কি হয় একটু মনে করে দেখো। প্রতিবেদনে মনে করো বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত পত্রিকা ধরে নিচ্ছি প্রথম আলো। তো প্রথম আলো দেখবা যে পত্রিকার পাতা, বিশেষ করে খেলার পাতায় যে দেখবা যে সাকিবকে নিয়ে খুব সুন্দর একটা প্রতিবেদন করছে। তো প্রতিবেদনে কি করে মনে করে দেখো তো, প্রতিবেদনে খুব সুন্দর করে প্রথমে একটা কিন্তু এরকম টাইটেল দেয় বা হেডলাইন দেয়। তারপরে কে প্রতিবেদনটা লিখছে, কিরা প্রতিবেদক, কত তারিখ বা কবে লিখছে, লিখে তারপরে জাস্ট অ্যাজ ইউজুয়াল মনে করো কালকে সাকিব আল হাসানকে নিয়ে লিখবে, লিখে কতটা টেস্ট খেলেছে, কয়টা টি-20 খেলছে, এভারেজ রান কত ছিল, কয়টা সেঞ্চুরি করছে, কয়টা হাফ সেঞ্চুরি করছে, জাস্ট এইগুলো সব তুলে ধর। কি আমার কথা কি বুঝতে পেরেছ? তাহলে এক কথা যদি বলি, প্রতিবেদন বিষয়টা কি? প্রতিবেদন হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়, একজন প্রতিবেদক তিনি খুব অল্প কথায় সীমিত পরিসরে একটা সুনির্দিষ্ট বিষয় তিনি তুলে ধরেন এবং এটার মাধ্যমে তিনি মূলত মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করেন। তো এই যে প্রতিবেদন এই কাজটা হয়ে থাকে, আমি তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা পরামর্শ দিব, যেটা গতদিন ক্লাসে আমি অনেকবার বলেছিলাম। সেটা হচ্ছে তোমরা সবসময় চেষ্টা করবা প্রতিবেদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটা ফরম্যাট, প্রতিবেদনের সবসময় একটা কি করবা, সুনির্দিষ্ট একটা ফরম্যাট একটু মনে রাখার চেষ্টা করো। ফরম্যাট মানে বুঝতে পারছো তো? ফরম্যাট হচ্ছে জাস্ট সুনির্দিষ্ট একটা, যেমন চিঠি গতকাল বলেছিলাম যে একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত কিভাবে লিখতে হয়, আমার যদি একটা ফরম্যাট জানা থাকে আমি কিন্তু অটোমেটিক ভাবে উত্তর করে আসতে পারবো। তারপরে মনে করো যে অনুচ্ছেদ কিভাবে লিখতে হয়, একটা ফরম্যাট জানা থাকলে কিন্তু হয়ে যায়। সো প্রতিবেদনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, জাস্ট একটা ফরম্যাট একটু জানো, একটু বোঝো, সেই অনুযায়ী নিজে পড়ে ফেল। ক্লিয়ার? তো সেই ফরম্যাটটা কি, জাস্ট মনে করো আমি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তোমাদের দেখাচ্ছি।
যেমন মনে করো যে একটা প্রতিবেদন যে মাদককে না বলুন শিরোনামে একটা সংবাদ প্রতিবেদন প্রণয়ন কর। আমরা কেউ কিন্তু মানে কি বলবো মাদককে একটুও সাপোর্ট করব না এবং কোনোভাবেই না। আমাদের আশেপাশে যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় কেউ এটার সাথে সম্পৃক্ত হতেও পারে এরকম যদি মনে হয় অবশ্যই তাকে আমরা এটা থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং করবই এবং মনে মনে প্রতিজ্ঞা করব আমরা কখনো কিন্তু মানে মাদকাসক্ত তো না, মাদকাসক্তর ধারে কাছে যাব না। বুঝতে পেরেছো? তো যাই হোক যেটা বলছিলাম তো এটা মনে করো যে মাদককে না বলুন এরকম একটা শিরোনামে আমি এখন একটা প্রতিবেদন লিখতে যাচ্ছি। মনে করো যে কালকের পত্রিকায় তুমি একজন প্রতিবেদক, মনে করো যে তুমি বলছো রাজশাহী থেকে, তুমি তোমার এলাকায় এই মুহূর্তে মাদকাসক্ত মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। তুমি মনে করো যে প্রথম আলো পত্রিকায় এটার উপর ভিত্তি করে তুমি একটা প্রতিবেদন লিখতে চাচ্ছ। যে আমার এলাকায় এই এটা সেটা এই এখানে আগে এরকম মানুষ মাদকাসক্ত ছিল না। ইদানিং সময় দেখা যাচ্ছে যুব সমাজের অনেকে এটার সাথে কানেক্টেড হচ্ছে এবং তারা তাদের মূল্যবান সময় অপচয় করছে, নষ্ট করছে। তো এটা যখন তুমি লিখতে যাবা সেই লেখার ফরম্যাটটা কি? তুমি প্রথমে এই ফরম্যাটটা মেইনটেইন করতে পারো এবং দেখো ভাই এটা খুবই সহজ। জাস্ট তুমি তোমার নাম, যেকোনো একটা নাম তুমি এখানে লিখলে প্রতিবেদকের নাম। তারপরে কি প্রতিবেদনের শিরোনামটা কি হবে? শিরোনাম সবসময় চেষ্টা করবা শর্টকাটে শিরোনাম লেখার। এই যে দেখো প্রতিবেদনের শিরোনাম কি? মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ। মাদককে না বলুন। আমার কথা হচ্ছে আমি এতটা না লিখে আমি যদি এইটুকু লিখি মাদককে না বলুন, দেখো এটা আরো বেশি স্মার্ট হয়। আমি লিখেছি ওটা, বাট যে কথাটা মনে রাখবা খুব মনোযোগ দিয়ে ঢুকে রাখো। ইংরেজিতে টাইটেল বলো, হেডলাইন বলো আর বাংলায় শিরোনাম বলো, যাই বলো না কেন সবসময় মনে রাখবা শিরোনাম বা টাইটেল কি হতে হবে? শর্টকাট হতে হবে। অর্থাৎ শিরোনাম বা টাইটেল কি হতে হয়? সবসময় ছোট হতে হয়। তুমি যে কোনো পত্রিকা খুলে দেখবা ওই পত্রিকার যে কোনো শিরোনাম একেবারেই ছোট, অল্প কথায় ২-৩টা অক্ষরে ২-৩টা শব্দে হয়। আমি কি বোঝাতে পারছি? শিরোনাম সবসময় ছোট করার চেষ্টা করবা। এটা বাহ্যিকভাবে দেখতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এরপর তোমার এই প্রতিবেদনের প্রকৃতিটা কি? তোমার এই প্রতিবেদনটা কোন ধরনের প্রতিবেদন? এটা কি বিশেষ প্রতিবেদন নাকি সংবাদ প্রতিবেদন? তোমার এত বিশেষ-টিশেষ লাগবে না, তুমি ডাইরেক্ট সংবাদ প্রতিবেদন লিখে দিবে। কেননা তুমি এটা সংবাদপত্রের উদ্দেশ্যেই তুমি এটা লিখছো। তোমার এই প্রতিবেদনের লক্ষ্য কি? তুমি যে প্রতিবেদনটা লিখেছো এটার নির্দিষ্ট লক্ষ্য আছে। লক্ষ্যটা হচ্ছে এই মাদকাসক্তির কারণে যে যুব সমাজ অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়ের অন্যতম কারণ সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ। এখন এক্ষেত্রে একটা কথা বলি, তুমি যদি লক্ষ্যটা নাও দাও তাতে কোনো সমস্যা নেই। কেননা সকল প্রতিবেদনে এরকম লক্ষ্য নাও থাকতে পারে। তোমার এলাকায় মনে করো এখন ডেঙ্গু আহ জ্বরের প্রকোপ বেশি বেড়ে গিয়েছে। তো তুমি একটা প্রতিবেদন লিখতে যাচ্ছ, এটার লক্ষ্য তুমি না লিখলেও খুব একটা সমস্যা। সরেজমিন পরিদর্শন, তার মানে তুমি কোন এলাকায় পরিদর্শন করেছো, কোন এলাকা তথ্য উপাত্ত গ্রহণ করেছো, এই প্রতিবেদনটা লিখতেছি। আমি কি বোঝাতে পারছি? এবং একটা কথা মনে রাখবো যে প্রতিবেদন তৈরির যে সময় এবং তারিখ এটা অবশ্যই আমাকে দিতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রতিবেদন লিখতে যে আমি যদি জাস্ট একেবারে শুরুতেই এই ফরম্যাটটা মনে রাখি, এই ফরম্যাট অনুযায়ী চলি, জাস্ট নাম, শিরোনাম, প্রকৃতি, সময়, তারিখ, এই ৪টা-৫টা জিনিস আমি একেবারে প্রতিবেদন লেখার শুরুতে লিখে নিব এবং আমার মনে হয় আমরা চোখ বন্ধ করে এখনই চাইলে তোমরা আমার সাথে পড়ো, নাম, শিরোনাম, প্রকৃতি, সময়, তারিখ, নাম, শিরোনাম, প্রকৃতি, সময়, তারিখ। এই জিনিসগুলো যদি এরকম ৪টা-৫টা পয়েন্ট দিয়ে লেখা শুরু করো, তুমি একেবারেই প্রতিবেদনে আশা করা যায় ১০-এ ১০ পাবা। আমি কি বোঝাতে পারছি? এখন তুমি বলতে পারো যে ভাই আমি যদি এটা না লিখি তাহলে নাম্বার কম পাবো কিনা? তুমি নাম্বার পাবা, হয়তো ১ বা ২ নাম্বার একটু কম পাবা। মনে করো যে একটা স্টুডেন্ট এইগুলো লিখছে আর তারপরে মূল প্রতিবেদন লেখা শুরু করছে, তাহলে সে অবশ্যই ভালো করবে। তাহলে এবার আমি মূল প্রতিবেদন লেখা শুরু করলাম। লেখার শুরুতে প্রথম কথা কি ছিল? অবশ্যই আমি লেখার শুরুতে একটা সুন্দর একটা স্মার্ট শিরোনাম দিব।
যেমন আমি যদি লিখতাম এটা, আমি শিরোনাম দিতাম এটা, মাদককে না বলুন, আমি এরকম একটা শিরোনাম দিতাম। অর্থাৎ ওই যে একটু আগে একটা কথা বললাম, শিরোনাম সবসময় হতে হবে ছোট, টু দ্য পয়েন্ট। আমি কি বোঝাতে পারছি? শিরোনাম সবসময় কি হতে হবে? ছোট হতে হবে এবং টু দ্য পয়েন্টে হতে হবে। তো তারপরে আমি আস্তে আস্তে লেখা শুরু করলাম এবং তোমরা এই স্লাইডের এইটা পড়ে একটু দেখো তো, একেবারে এই সাদামাটা কথা কিন্তু এখানে বলা হয়েছে, লেখা হয়েছে। এখানে এমন কিছু নেই যে আসলে পারা যাবে না। আমি কি বোঝাতে পারছি? একেবারে সহজ স্বাভাবিকভাবে প্রতিবেদন লিখবা, লেখার পরে তুমি তোমার মতো করে লিখলে যে এটা যুব সমাজের এই যে অবক্ষয় হচ্ছে এটার কারণ কি, কারণগুলো তুমি সংক্ষেপে লিখলে, লেখার পরে আস্তে আস্তে দেখো কতগুলো কারণ এখানে লেখা হয়েছে, সেই কারণগুলো তুমি তোমার মতো করে লিখলে, লেখার পরে আবার তুমি সুন্দর করে শেষে এসে লিখলে যে মাদকাসক্তির মতো সর্বনাশা ছবল দেশের এটা করছে ওটা করছে, আর এ ব্যাপারে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং তুমি শেষে এসে লিখতে পারো যে শুধু সরকারকে এগিয়ে আসলে হবে না, এক্ষেত্রে মনে করো যে যারা জনপ্রতিনিধি রয়েছে, আশেপাশে যে সকল গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, তাদেরকে এ বিষয়ে অনেক আন্তরিক হতে হবে। এইটা লিখে এসে বাস তুমি প্রতিবেদন লেখাটা শেষ করলে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত ছোট্ট একটা পরামর্শ তোমাদের জন্য, যেটা আমি একটু আগে বললাম, আবারও বলছি, প্রতিবেদন যে তোমাকে এই ফরম্যাটেই লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি জাস্ট একটা সুনির্দিষ্ট একটা ফরম্যাট, তোমার নবম দশম শ্রেণীর ব্যাকরণ যে বইটা রয়েছে, এই ব্যাকরণ বই থেকেই তুমি দেখে নাও, দেখে সেই অনুযায়ী লেখো। কোনো গাইড বই এ বই এত পড়ার দরকার নেই, এত জানার দরকার নেই। 9, 10 ব্যাকরণ বইটা খোলো, প্রতিবেদনে যাও, প্রতিবেদনের ফরম্যাটটা দেখো, জাস্ট ওই ফরম্যাটটা মাথায় ঢুকাও, ঢুকায় সেই অনুযায়ী লেখো। এবং এক্ষেত্রে আরেকটা কথা একটু বলে রাখি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ। পরীক্ষার জন্য কোন প্রতিবেদনগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে পারে, এই প্রশ্নটা আমি অনেকবার শুনেছি। এই প্রশ্ন উত্তর হচ্ছে, পরীক্ষার জন্য সাম্প্রতিক বিষয়গুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বা সমসাময়িক বিষয়গুলো, সাম্প্রতিক বিষয় সমূহ পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা যে আসবেই সাম্প্রতিক বিষয়, এটা ভাইয়া আমি বলতে পারছি না, তবে পরীক্ষার জন্য তুলনামূলকভাবে এটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে লিখে দিলাম। সাম্প্রতিক বিষয় বলতে কি বোঝায়? এই যেমন এই মুহূর্তে সবচেয়ে মানে যদি পরীক্ষা আগামী মাসে হতো, পরীক্ষায় বিশ্বাস করো কোনো না কোনো বোর্ডে দেখতে তুমি ডেঙ্গু জ্বর, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারত। কেননা বর্তমানে যে কয়টা সমসাময়িক বিষয় তার মধ্যে এটা একটা। এখন মনে করো একটা সমসাময়িক বিষয়ের মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কথার কথা ধরে নিচ্ছি, বাংলাদেশে এমনি সবসময় জিনিসপত্রের দাম বেশি থাকে, ওটা কেন জানি আমাদের সয়ে গেছে, কেউ কিছু বলে না, ও যে যার মতো বাজার। সো যাই হোক, যেটা বলছিলাম, এই যে সাম্প্রতিক বিষয়গুলো, এটা তোমার প্রতিবেদনের ক্ষেত্রে এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলে সবাই প্রশ্ন করে যে প্রতিবেদন কয় পেজ লিখব। আমি গতদিন ক্লাসে বলেছিলাম, জীবনে কখনো কোয়ান্টিটিকে ফোকাস করবা না, জীবনের সবকিছুতে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দিবা। কোয়ালিটি, আমি বলি যে কোয়ালিটি কামস ফার্স্ট। তোমার যদি লেখা কোয়ালিটি লেখা থাকে, অটোমেটিক ভাবে টিচার খাতা দেখার সাথে সাথে বুঝবে যে এর মধ্যে কি আছে এবং সেই অনুযায়ী তোমাকে নাম্বার দিবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? তবে যেহেতু কয় পেজ লিখবা এ নিয়ে কথা আসে, গতকালকের মতো আবার বলছি, মনোযোগ দিয়ে দেখো। এটা মনে করো খাতা, বাম পাশে লেখা শুরু করবা, লেখা শুরু করে ডান পাশে যে লেখা শেষ করবা, বাম পাতা থেকে লেখা শুরু করে ডান পাতায় যে লেখাটা শেষ করে ফেলবে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? আবার বলছি, বাম পাতা থেকে লেখা শুরু করে ডান পাতায় যে লেখা শেষ করে ফেলবা, শেষ। কোনোভাবেই পেজ উল্টানো যাবে না বা পাতা উল্টানো যাবে না। আমি এ পাতায় লেখা শুরু করে আবার পাতা উল্টা ওই পাতা যে লিখবো, এটা করা যাবে না। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ।
এবার তাহলে আমি একটু কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি 1 মিনিটের জন্য। তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো প্রতিবেদন নিয়ে এতক্ষণ যা যা বললাম সবাই বুঝতে পেরেছো কিনা। আমি জানি যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা কাইন্ডলি এখনই শেয়ার করো, এখনই সমাধান করে দিচ্ছি। কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলো, তবে সেটা যেন লজিক্যাল প্রশ্ন থাকে। বইয়ে প্রতিবেদন অন্য ফরম্যাটে লেখা আছে, আমি তো ভাইয়া সেটা বলেছি, বইয়ে অন্য ফরম্যাটে লেখা থাকলে সেই ফরম্যাটে লিখবা, সমস্যা নেই। এটা একটা ফরম্যাট, জাস্ট আমি প্রতিবেদনের মূল জিনিসটাই কনসেপ্টে ক্লিয়ার করে দিলাম। এই ফরম্যাটে যে লিখতে হবে আমি কি একবারও বলেছি? আমি কিন্তু ভাইয়া কখনো এই ফরম্যাট বলি। বইয়ে যেটা আছে লিখতে পারো, তোমাদের কাছে যে ভালো গাইড বই যেটা তোমরা পড়ো সেখান থেকে লেখো, কোনো সমস্যা নেই। জাস্ট পরীক্ষায় আসলে ওই ফরম্যাটটা যেন মেনটেন করতে পারো। প্রতিবেদন অনেকভাবে লেখা যায় ভাই। হ্যাঁ, তারিখটা দিতে হবে, প্রতিবেদন লেখার ক্ষেত্রে তারিখ দিলে ভালো হয়। একজন বলছে প্রতিবেদন দরখাস্তের মতো লেখা যাবে কিনা। ভাইয়া না, দরখাস্ত আর প্রতিবেদন এক না। খাম আঁকতে হবে কিনা, খাম আঁকার কোনো প্রয়োজন নেই প্রতিবেদনে। ওই প্রথমটুকু তুমি খামে দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে খাম দেওয়াটা খুব একটা স্মার্ট লাগে না। আমি মনে করি যে খামের কোনো প্রশ্নই আসে না। একটু আগের কমেন্ট দেখি তো, সামান্য একটু উপরে, কি আমার ক্লাস করবো না নাকি এরকম একটা কমেন্ট আসছে, একটু উপরে দেখি, আর একটু উপরে, আর একটু উপরে। আমার হায়ার মেয়াদ নাই, আমি আপনাকে এখন দাদু, আমি হায়ার মেয়াদ, আর একটু উপরে উঠি। কি কে কমেন্ট করছে এটা? এমডি মেহেদি নামে। দাদু আমি হায়ার মেয়াদ নাই নেই, কি লিখছে এগুলো? এই কারে কি লিখছে কে জানে। আচ্ছা যাই হোক, তারপরে ওকে ওকে। সো আজকে এই মুহূর্তে তাহলে কমেন্ট বক্সটা আবার একটু অফ করে দিচ্ছি, কেননা আমার মনে হয় যে ভাই তোমরা যে যতটুকু লিখেছো, অনেকে বলছে যে স্কুলে কি ভাব সমস্যাও লিখতে হয়, আবার স্কুলে প্রতিবেদন লিখতে হয়। আসলে স্কুলে অনেক সময় অনেক ফরম্যাটে অনেক কোশ্চেন করে, কিন্তু জাস্ট আমি ভাই তোমাদেরকে বোর্ডের একটা কোশ্চেন দেখিয়ে জাস্ট ফরম্যাটটা একটু দেখালাম। সাধারণত বোর্ডে দেখা যায় ভাব সম্প্রসারণের অল্টারনেটিভ হিসাবে আহ অনেক সময় প্রতিবেদন থাকে, বাট এটাই যে থাকবে এটা কিন্তু আমরা বলা যায় না, একটু এদিক সেদিক হতেই পারে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় প্রতিবেদন সম্পর্কে আমরা মোটামুটি ভাবে আর একটা ধারণা আজকে পেলাম। এখন তাহলে চলো আমরা একটু ভাব সম্প্রসারণ নিয়ে একটু কথা বলি এবং জানার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। ওকে, ভাব সম্প্রসারণের প্রথম কথা হচ্ছে চেষ্টা করব আমরা ভাব সম্প্রসারণ লেখার আগে, এটা আমার পরামর্শ, ভাব সম্প্রসারণ লেখার যে পদ্ধতিগুলো রয়েছে একটু শর্টকাটে আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে স্লাইডটা দেখো। আমরা প্রথম যে পরামর্শটা আমি দিই সবসময় যে ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে একেবারে প্রথম কাজ হচ্ছে ভাইয়া তোমাদের পরীক্ষায় একটা ভাব সম্প্রসারণ এসেছে এবং কমন আসছে, আমাদের ছেলেমেয়েরা কি করে, প্রশ্ন পাইছি আর তোরে পামু, নে বেটা লেখা সেটা শুরু কর। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। ভাব সম্প্রসারণ লেখার সময় সবসময় মনে রাখবা, লেখার আগে অন্তত পক্ষে তুমি 5 মিনিট হলেও ভেবে নিবা যে আসলে তুমি কি লিখতে চাচ্ছ বা কি লিখতে যাচ্ছ। দেখবা লেখার সময় ভাই আমরা অনেক সময় আফসোস করি, আমি যদি এটা লিখতাম, আমি যদি ওটা লিখতাম খুব ভালো হতো। কিন্তু আসলে দেখবা এই আফসোসটা করা লাগবে না। যদি তুমি লেখা শুরুর আগে জাস্ট
2 মিনিট একটু ভেবে নাও যে আসলে আমি কি লিখতে যাচ্ছি। তখন দেখবা যে তোমার লেখাটাও সুন্দর হচ্ছে এবং লেখার মান অনেক, অনেক, অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো আমি এটার দ্বারা কি বোঝাতে চাচ্ছি ভাই, তোমরা কি বুঝতে পারছো? ভাব সম্প্রসারণ পরীক্ষা আসবে, এটা ধরে নাও, কমন আসবে, এবং তুমি জাস্ট লেখার আগে একটু বুঝে শুনে একটু স্ট্যান্ডার্ড মেইনটেইন করে লেখার জন্য একটু লেখার আগে একটু প্রিপারেশন নিয়ে 1 মিনিট ভেবে তারপর লিখবা। এটা প্রথম কথা। দ্বিতীয়ত কথা, আমরা চেষ্টা করব ভাব সম্প্রসারণকে মোটামুটি 3টা ভাগে ভাগ করে লেখা। আমি লিখতে পারি, প্রথমেই হচ্ছে তুমি পয়েন্ট আকারে লিখতে পারো, পয়েন্ট না দিলেও সমস্যা নেই। তবে আমার কাছে কেন জানি মনে হয় পয়েন্ট আকারে লিখলে ভাব সম্প্রসারণটা দেখতে একটু ভালো লাগে। মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপরে মন্তব্য বা উপসংহার, এরকম কিছু। মোটামুটিভাবে তুমি পয়েন্ট দাও আর না দাও, 3টা পার্ট করে ভাগ করে সুন্দর করে লিখবা। এবং ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ভাইয়া আমি তোমাদেরকে ছোট একটা পরামর্শ দিয়ে রাখি। কপাল যদি ভালো হয় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আর যদি নাও আসে কোনো সমস্যা নেই। ভাব সম্প্রসারণে সবসময় যে কাজটা করবা সেটা হচ্ছে বিগত 5 থেকে 7 বছরে বিভিন্ন বোর্ডে যে ভাব সম্প্রসারণগুলো এসেছে সেগুলো খুব সুন্দর করে পড়বা। আমি কি বোঝাতে পারছি? বিভিন্ন বোর্ডে যে ভাব সম্প্রসারণগুলো আসছে সেটা খুব সুন্দর করে পড়বা। এবং একটা কাজ করবা, এই ভাব সম্প্রসারণ লেখার সময় চেষ্টা করবা এর মধ্যে কোনো কোটেশনস, কোনো ছন্দ, মনে করো তুমি একটা ভাব সম্প্রসারণ লিখছো, তার মধ্যে কোনো একটা ছন্দ বা কোনো একটা কোটেশন তুমি ইউজ করেছো, দেখবা যে তোমার লেখার মানটা অনেক বেড়ে গেছে। এখন তার মানে এই নয় যে তোমাকে এটা দিতেই হবে, তুমি চেষ্টা করবা। মনে করো যে এমন একটা ভাব সম্প্রসারণ এসেছে যে তুমি চাইলে সেখানে একটা কবিতার ছন্দ বা একটা ইংরেজি কোটেশনস বা বাংলা কোটেশন বা যাই হোক তুমি কিছু একটা দিতে পারছো, তো তুমি সেটা দাও, কোনো সমস্যা নেই। আর যদি দেখো যে না, এটা আসলে পারা যাচ্ছে না, বাদ দাও। তোমার যে দিতেই হবে এমন কোনো কথা নেই। আমি কি বোঝাতে পারছি? চেষ্টা করবা দেওয়ার, না দিলে সমস্যা নেই। এরপরে কি হলো, আমি লেখা আস্তে আস্তে শুরু করলাম। যেমন কথার কথা আমি আহ ছোট্ট একটা ভাব সম্প্রসারণ দেখলাম। এটা মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর লেখনী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অর্থাৎ যিনি অন্যায় করেন, মনে করো আমি অন্যায় করছি আর তুমি সেই অন্যায়টা দিনের পর দিন সহ্য করে যাচ্ছ। আমি তো অপরাধ করছি, তো তুমি যে সহ্য করে যাচ্ছ আমার অন্যায়কে, এটাও কিন্তু এক ধরনের তোমার অপরাধ। এটা আমার কথা না, রবীন্দ্রনাথের কথা। দেখো কত বড় একটা দার্শনিক কথা, হাই ফিলোসফিক স্পিচ এটা। অর্থাৎ আমরা অন্যায়কে তো অ্যাভয়েড করবো, পাশাপাশি যিনি অন্যায় সহ্য করছেন তাকেও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কেননা ধরে নিতে হবে যে ব্যক্তি দিনের পর দিন অন্যায় সহ্য করছেন তিনি নিজেও একজন অন্যায়কারী। তো যাই হোক, ওইদিকে আমরা এখন না যাই। বাংলার ক্লাসে এত দার্শনিক কথা বলে লাভ নাই। তো যেটা বলছিলাম, আসলে বাংলা বলো সাহিত্য বলো, এটাও তো একটা দর্শনের অংশ। সাহিত্য সবসময় দর্শনের অংশ, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের সাহিত্য কিন্তু এই দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবং আরেকটা কথা বলি, আমার এক ইউনিভার্সিটি বন্ধু সবসময় বলতো, এখন বরিশালের আসলে ডিসি অফিসে ম্যাজিস্ট্রেট হিসেবে আছে, আমাকে সবসময় বলতো যে বন্ধু, দর্শনের বাইরে কিছু নাই, এভরিথিং বিলংস ফিলোসফি। তখন বুঝতাম না এই কথার মানে কি, এখন কিছুটা বুঝি যে আসলে সবকিছু দর্শন এবং শক্তিশালী ফিলোসফির অংশ। এখন হতে পারে সেই দর্শনটা ভালো বা হতে পারে দর্শনটা খারাপ, কিন্তু সবকিছু দর্শনের অংশ। তো যাই হোক, যে কথা বলছিলাম, ভাব সম্প্রসারণ লিখলাম। এবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, ছেলে মেয়ে আমি অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখছি, তারা কি করে, এটা কিন্তু শিরোনাম, পরীক্ষায় প্রশ্ন এসেছে এটা সরাসরি সে এখান থেকে লেখা শুরু করে, এটা করা যাবে না। ভাব সম্প্রসারণে আমি লিখে দিচ্ছি অবশ্যই
অবশ্যই শিরোনাম দিতে হবে। তুমি যদি শিরোনাম না দাও তুমি মাত্র 2 মার্কস কম পাবা। 10 নাম্বারের মধ্যে মাত্র 2, মানে বুঝতে পারছো অনেক। কিন্তু অবশ্যই শিরোনাম দিতে হবে। অর্থাৎ ভাব সম্প্রসারণে অবশ্যই শিরোনাম দিতে হবে, শিরোনাম না দিলে -2। এখন এক্ষেত্রে অনেক বলে যে ভাই শিরোনাম কি লাল কালি দিয়ে লিখবো না নীল কালি না হলুদ কালি না অন্য কালি? বাবা যে কালি দিয়ে লেখো সমস্যা নাই, তবে অন্তত লাল কালি দিয়ে লিখো। আমি কি বোঝাতে পারছি? লাল কালি বাদ দিয়ে তোমার পরাণ যেটা চায় সেই কালি দিয়ে লিখো। তবে আমি ব্যক্তিগতভাবে খাতার মধ্যে বেশি রংচং করা পছন্দ করি না। সর্বোচ্চ কালো কালি, নীল কালি, এটা আমার পরামর্শ। এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমার অনেক সময় আছে রংচং করব, তুমি করতে পারো, বাট আই ডোন্ট লাইক দিস পার্সোনালি। এনিওয়ে, সো ভাব সম্প্রসারণ লেখা শুরু করলাম। লিখে এই যে দেখো সরাসরি ভাব সম্প্রসারণ আকারে লেখা হয়েছে। তো তুমি এখানে চাইলে প্যারা আকারেও লিখতে পারো, বা এখানে তুমি মূল বক্তব্য ভাব সম্প্রসারণ, তারপরে শেষে যে তুমি কিন্তু একটা ছোট্ট উপসংহার হিসেবেও লিখতে পারো। তো দেখো তোমরা ভাব সম্প্রসারণটা একটু 1 মিনিট মনোযোগ দিয়ে দেখো। এখানে যেটুকু লেখা হয়েছে পুরোটাই কিন্তু একেবারে মূল কথাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ও আরেকটা কথা বলা হয়নি, সে কথাটা একটু বলে নি। কোনোভাবেই বানান ভুল করা যাবে না। এই কথাটা আমি সবসময় বলি যে বানান ভুল মানেই মাইনাস। বানান ভুল করা যাবে না। তুমি একটা ভাব সম্প্রসারণ লেখা শুরু করছো, তুমি এর মধ্যে মনে করো বানান ভুল করছো, এই একটা বানান, এই একটা বানান, এই একটা বানান, এই বানান। আজকাল তো বাংলাদেশে মূর্ধন্য দন্তন্য একটা দিলেই হয়। কি অদ্ভুত এক অবস্থায় আমরা এখন আছি। কি তালব্য মূর্ধন্য ষ দন্ত স এক স দিলেই হয়। আমার এই কথা শুনলে জানো আমার ব্যক্তিগত খুব মানে খুব খারাপ লাগে। আরে বাবা এক স যদি দিলেই হয় তাহলে এই 3 স কেন আবিষ্কার হয়েছিল? এক ন যদি দিলেই হয় তাহলে মূর্ধন্য আর দন্তন্য এটা কেন হয়েছিল দেশে? এটা মনে রাখবো ভাই, এটা কখনোই এরকম জোরাজোরি করে আমাদের বলা উচিত না। আমি একটা বানান পারি না, আমার ভুল হতেই পারে। আমি একটা সহজ শব্দ লিখলাম, বা আমি ওই শব্দটা লিখলাম না, আমি সম্পূর্ণ নতুন আর একটা শব্দ লিখবো, কিন্তু আমি কোনোভাবে এটা বলতে পারি না যে একটা দিলেই হয়। প্লিজ ডোন্ট ডু দিস আগেইন। কখনোই মনের ভুলে এটা করবে না। তো এই যে ওয়ার্ডগুলো আমি মার্ক করে দিয়েছি, কথার কথা ধরে নিচ্ছি তুমি এইটাই লিখেছো, লিখতে যে বানানগুলো ভুল করছো। তোমার কি মনে হয় টিচার খাতা পড়ে না, কিছু বোঝে না? তিনি পড়েন, তিনি জানেন, তিনি বোঝেন, এবং তোমার মার্কস অটোমেটিক ভাবে তিনি মাইনাস করে দিবেন। তো এই জন্য আমি একটা কথা বলছি যে কোনোভাবেই বানান ভুল করা যাবে না। এই যে দেখো বানানের ব তোমার দিকে তাকায় রয়েছে। অর্থাৎ যদি এইভাবে ভুল করো তোমার দিকে ঠিক এইরকম অ্যাংরি হয়ে তাকায় থাকবে। ঠিক আছে? তো যাই হোক, এতক্ষণ যে এতগুলো কথা বললাম ভাব সম্প্রসারণ নিয়ে, আমি কমেন্ট বক্সটা আরেকটু অন করে দিচ্ছি। একটু বলো তো তোমাদের কারো কোথাও কোনো প্রকার কনফিউশন আছে কিনা ভাব সম্প্রসারণ নিয়ে? যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে কাইন্ডলি একটু আমাকে জানাও। একজন বলছে উদ্ধৃতি কি? ইংরেজিতে যেটাকে বলে কোটেশন, বাংলায় সেটাকে বলে উদ্ধৃতি। এই কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারো। একটু আস্তে আস্তে ধীরে ধীরে যাই তো।
কি বলছে একটু দেখি। একজন বলছে প্যারা আকারে লিখতে হবে কিনা। হ্যাঁ, তুমি প্যারা আকারে লেখার চেষ্টা করবা। আমি তো বলেছি 3টা প্যারা আকারে অবশ্যই লিখবা। মিশাল বলছে যে ভাইয়া ভাব সম্প্রসারণ কত পৃষ্ঠা লিখবো? দেখো, আমি যেটা বলবো, ভাব সম্প্রসারণ ওই 1 থেকে 1.5 পাতা, বা সর্বোচ্চ তুমি এ পাতা ও পাতা মিলে 2 পাতা লিখলেই হবে। বড় ভাইয়েরা তো বলেন এসএসসি তে প্রতিবেদন, ভাব সম্প্রসারণ সব লিখতে হয়। তুমি বোর্ডের কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করো, বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করলেই পেয়ে যাবা। ঠিক আছে? বোর্ডের প্রশ্নটা একটু দেখো। হয়তো ঢাকা বোর্ডে এবার এইভাবে প্রশ্নটা এসেছে, গতবার এভাবে আসেনি। বোর্ডের কোশ্চেনটা দেখলেই হয়ে যাবে। ভাইয়া আমি চিঠি বইয়ে কি, আমি চিঠি বইয়ে ইমেইল ফরম্যাটও দেখেছি। ভাই, ইমেইল আর চিঠি তো এক না, ইমেইল আলাদা, চিঠি আলাদা, মিস্টার আকিবুল। একজন বলছে কোন ভাব সম্প্রসারণগুলো গুরুত্বপূর্ণ? ভাই, আমি বলেছি যে বোর্ডে আসা ভাব সম্প্রসারণগুলো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মতো একটা বাংলা টিচার পেয়ে গর্বিত তৈবুর রহমান। ওরে বাবা, সামনাসামনি বাবা এত দিতে হবে না, এত দেওয়ার দরকার নেই। আমি জানি আমি বাংলা খুব একটা ভালো পড়াই না, ওই কোনো মতে আর কি কাজ চলে আর কি। ঠিক আছে? তবে আমি এটুকু বিশ্বাস করি, আমি যেটুকু পারি, যেটুকু জানি, আমি খুব কমই জানি, এইটুকু যদি তুমি ধারণ করতে পারো এবং এটা পরীক্ষা যে বাস্তবায়ন করতে পারো, এর বেশি লাগবে না। সত্যি কথা বলতে এর বেশি লাগেও না। ইটস ট্রু। ভাব সম্প্রসারণ কি খুব বেশি লেখা লাগে? এত কিছু জানা লাগে, এত বোঝা লাগে? পরীক্ষায় এমনি কমন পাওয়া, এমনি লিখতে পারবা। নাফিজুর বলছে ভাই প্যারা করে কিভাবে লিখবো? আরে বাবা, প্যারা কি? এই একটা, এখানে 1 প্যারা লিখলা, এখানে আরেকটা প্যারা লিখলা, এখানে আরেকটা প্যারা লিখলা, এই 3 প্যারা, 1 2 3। এই প্রথমে 2 লাইন একটা প্যারা, তারপর একটা, এবং একটু ফাঁক করে করে লিখবা। ওকে? একজন খুব ভালো একটা প্রশ্ন করেছে, সাজ্জাদুল। ভাব সম্প্রসারণের শুরুটা ভালো করতে পারছি না। এটা আসলে আমি যেটা বলবো, ভাব সম্প্রসারণ সবসময় চেষ্টা করবো মূল কথাটাই, মনে করো যে কোনো একটা ভাব সম্প্রসারণ পরীক্ষা আসছে, এটার মূল কথাটা প্রথমে 2 লাইন লিখে ফেলবা, শেষ, আর কিছু লাগবে। ওকে। সো আপনি ভালো পড়ান, আপনি ভালো পড়ান ভাইয়া, এত মিথ্যা কথা বলতে হবে না। যত বলবা ততবার কিন্তু মনে হবে যে তুমি মিথ্যা কথা বলতেছো। সো আমরা তাহলে কমেন্ট বক্সটা আবার একটু আপাতত অফ করে দিচ্ছি। আমরা আবার তোমার কাছে যাব, আর আমরা ক্লাসটাও 10-15 মিনিটের মধ্যে শেষ করব। কেননা আজকের এই যে টপিক, এটা পড়তে আসলে সময় লাগে না। তারপরও আমি যেহেতু তোমাদের বিরোচন নিয়ে ডিটেইলস কথাবার্তা বলছি, এই জন্য কথাগুলো বলছি, প্রশ্ন এসেছে। এবং আমি গতদিন ক্লাসে বলে গিয়েছিলাম যে এরপরেও যদি এই টপিক নিয়ে তোমাদের কারো কোথাও কনফিউশন থাকে, অবশ্যই তোমরা জানানোর চেষ্টা করবা। আমি কি বোঝাতে পারছি? আমি ধরে নিচ্ছি তোমার কোনো একটা জায়গায় কনফিউশন আছে, তুমি আমাকে মেনশন করে গ্রুপে জানাও যে ভাইয়া আমি এটা বুঝতে পারিনি, একটু বুঝাই দেন। বা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নাও, মেসেঞ্জারেও জানাও যে ভাই এখানে এই সমস্যা আছে, একটু বুঝাই দেন। আমি জীবনেও সাথে সাথে রিপ্লাই দিব না, একদিন পরে হলেও দিব। বুঝতে পারছো? এটা সত্যি কথা। আমি অনেক কাজে অকাজে ব্যস্ত থাকি, তো সাথে সাথে হয়তো রিপ্লাই নাও দিতে পারি, 2-1 ঘন্টা পরে দিব, ডোন্ট ওয়ারি। রত্না একটা প্রশ্ন করেছে, খুব ভালো একটা প্রশ্ন, যে ভাইয়া রচনা বা প্রবন্ধে কি আসলে ফুল মার্ক পাওয়া সম্ভব কিনা? তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করছো আপু। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, সত্যি কথা হচ্ছে রচনায় কখনোই ফুল মার্কস পাওয়া যায় না, এটাই সত্যি। এখন কথা হচ্ছে কেন ফুল মার্কস পাওয়া যায় না সেটা বলি। এই জন্যই পাওয়া যায় না যে আসলে এই রচনা বা প্রবন্ধের, এটার তো আসলে ভাই কোনো শেষ নাই। মনে করো তুমি লিখেছো, তোমার কাছে মনে হচ্ছে আমার লেখাটা বেস্ট, বাট যিনি খাতা দেখছেন, যিনি টিচার, তার কাছে তো এটা বেস্ট নাও হতে পারে। তো উনি কি করেন, বা টিচারদের এটা বোর্ড থেকে ডিরেকশন দিয়ে দেওয়া থাকে যে আপনি এই প্রশ্নে 10-এ 10 দিতে পারেন, এই প্রশ্নে সর্বোচ্চ 10-এ 9 দিতে পারেন, এরকম। তো এটা খারাপ কিছু না। আমি পার্সোনালি মনে করি যে প্রবন্ধে যদি 80% মার্কস পাওয়া যায়, তাও অনেক।
বুঝতে পারছো? তো 80% মার্কস খারাপ না। এবং আজকের ক্লাসে আমরা যেটা করব, আমরা কিভাবে এই প্রবন্ধ বা এই রচনায় আমরা কিভাবে সর্বোচ্চ নাম্বার 80 থেকে 90% নাম্বার আমরা পাবো, এইটা আজকের ক্লাসে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এবং চলো, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আমি প্রবন্ধ বা রচনায় কি করব? প্রবন্ধ বা রচনায় আমরা যেটা করব সেটা হচ্ছে, একেবারে লেখার শুরুতে আমি যেটা একটু আগে পরামর্শ দিলাম, সুন্দর করে আমি একটা ছোট পরিকল্পনা করব যে আমি কি লিখতে যাচ্ছি। আমি জানি তোমরা এই কাজটা করো না, এই জন্য এই কথাটা আমি বারবার বলছি। একটা প্রবন্ধ তুমি 10 পেজ না 8 পেজ লেখো, সমস্যা নেই, কিন্তু তুমি লেখার আগে একটা ফ্রেমিং করে নাও, একটা প্ল্যান করে নাও যে তুমি কি লিখতে যাচ্ছ বা কি লিখতে চাচ্ছ। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ তুমি সুন্দর একটা মাস্টার প্ল্যান করে নাও যে তুমি কি লিখতে যাচ্ছ, এবং দেখবা যে 2 মিনিট চিন্তা করলে এটা আহামরি ক্ষতি হয় না আসলে। তারপরে তুমি আস্তে আস্তে লেখা শুরু করলে, এবং লেখার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা প্রবন্ধ বা রচনা যাই বলো, পয়েন্ট আকারে লেখার। আমি যেটা বলতে চাচ্ছি, পয়েন্ট করে লিখবো, পয়েন্ট আকারে লিখবো। এরপরে যেটা করব, একেবারে একটা সত্যি কথা বলি, আজকাল আমাদের দেশের সম্মানিত শিক্ষকেরা এত বেশি ব্যস্ত থাকেন যে আসলে তাদের পুরো রচনা বা প্রবন্ধটা পড়ার আসলে সময় হয় না। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে ওনারা একেবারেই পড়েন না। ইভেন অনেকে আছেন পুরোটাই পড়েন। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যা পারো লেখো, কিচ্ছু যায় আসে না। তবে যে কোনো প্রবন্ধের ভূমিকা এবং উপসংহার খুব ভালোভাবে লিখতে হবে। এটার মধ্যে কোনো বানান ভুল করা যাবে না। আমি বোঝাতে পারছি? আবার বলছি, এই পয়েন্টগুলো ভাই লিখে রেখো কিন্তু, যে ভাই আমি কোথায় কোথায় যেয়ে কি কি বলছিলাম। এবং গতকালের মতো পারলে আজকেও গ্রুপে আমাকে মেনশন করে সুন্দর করে পোস্ট করো যে ভাইয়া আপনি প্রবন্ধ লেখার ক্ষেত্রে এই পয়েন্টগুলো লিখেছেন। এতে করে কি হবে, আমাকে পোস্ট না করলেও সমস্যা নেই, তুমি অন্তত তোমার খাতায় লিখে রেখো। এখান থেকে 2 দিন পরে যখন পড়বা, তখন এটা তোমার কাজে লাগবে। হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, মনে থাকবে না, কিন্তু যখন তুমি একটা জায়গায় নোট করে রাখবা, লিখে রাখবা, তখন এটা তোমার 2 দিন পরে দেখলে মনে পড়বে যে ভাইয়া এখানে এখানে এই কথাগুলো বলছে। যেমন দেখো, আমি কত দামি একটা কথা বললাম, পুরো প্রবন্ধে তুমি যা খুশি লেখো, খুব একটা সমস্যা নেই। তবে তোমাকে অবশ্যই ভূমিকা এবং উপসংহার খুব খুব ভালোভাবে লিখতে হবে। তোমার স্টার্টিং এন্ড ফিনিশিং যদি ভালো হয়, তুমি একটা ভালো নাম্বার পাবা। এবং একইভাবে একটা কথা বারবার বলছি, বানান ভুল করা যাবে না। দেখছো, আমি কিন্তু বিগত 2 দিন ধরে তোমাদের ক্লাসে অন্তত 10 বার বলছি যে বানান ভুল করা যাবে। ভূমিকা লিখছো 5 লাইন, তার মধ্যে 10টা বানান ভুল, টিচার কি তোমার নাম্বার দিবে? তুমি বলো। কখনোই দিবেন না। তো এটার দ্বারা যেটা বলতে চাচ্ছি, ভূমিকা এবং উপসংহার খুবই ভালোভাবে লিখবা। তোমার যদি মনে হয় একটা কঠিন শব্দ তোমার কাছে মনে হচ্ছে, বাবা তোমার লেখারই দরকার নেই, সহজ শব্দ লেখ, কিন্তু কঠিন কিছু লিখতে যে বানান ভুল করো। তারপরে তুমি কি করবা, সুন্দর করে প্যারা আকারে করে 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 লিখবা, এবং মূল পয়েন্টস গুলো স্পষ্ট করে লিখবা, সুন্দর করে লিখবা। পয়েন্ট গুলো যেন কোনোভাবেই বানান ভুল না হয়।
এখন আবার অনেকে বলে যে ভাইয়া আমি মানে কি বলবো, কয় পেজ লিখবো? দেখো এইটা না আমার কাছে খুব বাজে একটা প্রশ্ন মনে হয়। কেননা ওই যে একটা কথা বলছি, কোয়ালিটি রাইটিংস। তোমার লেখা যদি আসলে ভালো হয় 5 থেকে 7 পেজ যথেষ্ট। আর যদি মনে হয় যে ভাই আমার অত ভালো না, তুমি তোমার মতোই লেখো। তবে তুমি ভালো লেখো, বানান ভুল করো না। লেখার মধ্যে কিছু কোটেশনস দাও, কিছু উদ্ধৃতি দাও পারলে, এবং চেষ্টা করবা, এখানে পয়েন্টটা নেই, পয়েন্টটা আমি লিখে দিচ্ছি, কোটেশনস বা উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। আর একটা পরামর্শ দেই, হয়তো এই পরামর্শ জীবনে বারবার দেওয়া হবে না। কোটেশনস বা উদ্ধৃতিটা এই যে নীল কালি দিয়ে লিখব। লিখলে ভালো, কলম কালো কালি দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। তুমি মনে করো 10 পেজ একটা প্রবন্ধ লিখেছো বা রচনা লিখছো। এবার এর মধ্যে তুমি 2 লাইন রবীন্দ্রনাথের, নজরুলের বা কোনো একটা কবিতার 2টা লাইন লিখেছো, বা তুমি একটা ভালো ইংরেজি কোটেশনস দিয়েছো, বা বাংলা একটা কোটেশন দিতেই পারো তুমি। তো তুমি যদি সেই লেখাটা একটু নীল কালি দিয়ে লিখে দাও, তাহলে বলো তো যিনি খাতা দেখবেন তার কি এটা নজরে আসবে না? অবশ্যই, অবশ্যই নজরে আসবে। তখন তুমি অটোমেটিক ভাবে 2-1 নম্বর বেশি পাবা। এটা কিন্তু একটা টেকনিক। একই কথা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে প্রযোজ্য। যখন তুমি একটা ভাব সম্প্রসারণের মধ্যে, একটা রচনার মধ্যে যখন মানে কি বলবো, সুন্দর করে একটা কোটেশনস দিয়েছো অন্য কালি দিয়ে, বা তুমি সুন্দর করে মার্ক করে দিয়েছো, দেখবে ওটা দেখতেও ভালো লাগে এবং যিনি পড়েন তার ভালো লাগবে, এবং তিনি এটা বুঝতে পারবেন যে তোমার পড়াশোনা বা জানাশোনার একটু হলেও গভীরতা রয়েছে, অন্যদের থেকেও তোমার একটু প্রিপারেশন নিয়েছো। তো স্বাভাবিকভাবে যখন তুমি এটা এইভাবে প্রেজেন্ট করবা, তোমার নাম্বার একটু বেড়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আর সর্বশেষ কথা হচ্ছে, প্রবন্ধের ভাষা সবসময় হতে হবে সহজ, সরল এবং প্রাঞ্জল। কোনোভাবেই কোনো বানান ভুল করা যাবে না। কঠিন বাক্য লেখার দরকার নেই। সহজ সরল বাক্য তুমি লেখো। সহজ সরল বাক্য লিখলেই তুমি 80% 90% মার্কস পেয়ে যাবে। এত কঠিন করে লেখার কিছু নাই। জাস্ট বি কুল অ্যান্ড ট্রাই টু রাইট ভেরি সিম্পলি। যেমন দেখো, একটা ছোট্ট করে আমি এখানে একটা প্রবন্ধ তোমাদের দেখাচ্ছি। একেবারে ভূমিকাতে দেখো কত সুন্দর করে কিন্তু এখানে রবীন্দ্রনাথের একটা ছন্দ, একটা কবিতার ছন্দ বা একটা কোটেশন এখানে দেওয়া হচ্ছে। এসেছে শীত, গাহিতে গীত, বসন্তেরই জয়, যুগের পরে যুগান্তরে বরণ করে লয়। দেখেছো কত সুন্দর? এইটা দিতেই হবে এমন কথা না, কিন্তু মনে করো কোনো একটা স্টুডেন্ট কোনো একটা লেখার মধ্যে এরকম ছোট্ট করে তুলে ধরেছে, তাহলে কি তার লেখার যে মান সেটা বাড়বে না? সে কি অন্যদের থেকেও 2টা নম্বর বেশি পাবে না? অবশ্যই, অবশ্যই বেশি পাবে। তো যেহেতু পাবে, অন্যদিকেও সে এগিয়ে যাবে। তো দেখো, এই যে প্রবন্ধে আমরা ভূমিকা লিখলাম সুন্দর করে, শীতের সকাল, শীতের সকালের বৈশিষ্ট্যটা লিখলাম। বৈশিষ্ট্য, শীতের সকালে বৈশিষ্ট্য কেমন থাকে, শীতের সকাল বলতে আসলে কখন কোন সময়টাকে বোঝানো হচ্ছে, গ্রামীণ জীবন কেমন থাকে, শহর জীবন কেমন থাকে, শীতের সকালের প্রকৃতিটা বাস্তবে কেমন থাকে। এই যে গ্রামের রাস্তায় কেমন থাকে, এই যে দেখো শহরের রাস্তা, এর সাথে তুমি অ্যাড করে দাও শহরের প্রকৃতি, এটা অ্যাড করে দাও, দেখবা অনেক অনেক সুন্দর লাগবে। এই যে পয়েন্টটা চলে এসেছে, শহরে শীতের সকাল।
দেখছো? এবং দেখো এর মধ্যে কতগুলো উদ্ধৃতি বা ছন্দ আছে, সর্ষেবালা নুয়ে, এই যে কত কিছু দিয়ে ডট ডট করে। তোমাকে যে এরকম দিতেই হবে আমি তো বলছি না, তুমি দেওয়ার চেষ্টা করবে। আমরা একটা বই থেকে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি, হয়তো ওখানে 5টা ছন্দ দেওয়া হয়েছে, কিন্তু তুমি একটা দাও, সমস্যা আছে? তারপরে কি, গ্রামে শীতের সকাল কেমন থাকে, শহরের তো বললাম। তারপরে দেখো আবার একেবারে শেষ করে এসে শীতের সকালে খাবার দাবার, ওরে বাবা, শীতের তো বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন থাকে। এবং শেষে যে উপসংহার, উপসংহারে বারবার বলছি সব সময় চেষ্টা করবা, দেখো জাস্ট এইটুকু 5 থেকে 6 লাইনে উপসংহার লেখার চেষ্টা করবা, 8-10 পেজ উপসংহার লেখার দরকার নেই। সর্বোচ্চ একটা পাতার অর্ধেক উপসংহার লিখে একেবারেই মূল কথাটা, মেইন কথাটা উপসংহারে লিখবা, আর কিছুই না। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? ওকে, যদি বোঝানো হয়ে থাকে তাহলে এখন তোমার উচিত হবে, আমরা কমেন্ট বক্স অন করে দিচ্ছি, যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশনস থাকে, অবশ্যই এই যে কারো কোথাও কোনো প্রকার, যদি আজকের ক্লাস না, গতকাল এবং আজকের ক্লাস নিয়ে যদি কারো কোথাও কোনো বিষয়ে কনফিউশনস থেকে থাকে, তোমরা কাইন্ডলি একটু আমাকে সুন্দর করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি কি বোঝাতে পারছি? যদি আজকের এবং গত দিনের ক্লাস নিয়ে কারো কোথাও কনফিউশনস থেকে থাকে, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কেননা আজকের এই ক্লাসের পরে হয়তোবা এরকম ফর্মালি লিখিত অংশ নিয়ে তোমাদের সামনে আর হয়তো কথা বলা হবে না, হয়তো অন্য কোনো বিষয় আমরা কথা বলবো, আমরা জানবো, বুঝবো, তবে লিখিত অংশ নিয়ে কিন্তু আমরা কথা বলবো না। আমরা একটু ধীরে ধীরে যাই, দেখি অনেকে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করছেন। থ্যাংক ইউ। ভাইয়া বইয়ের কোন রচনাগুলো গুরুত্বপূর্ণ? ভাইয়া আমি যেটা তোমাকে বলবো এক্ষেত্রে সেটা হচ্ছে বিগত 5 থেকে 7 বছরের বোর্ড কোশ্চেন্স গুলো ভালোভাবে পড়ো এবং সেখান থেকে তুমি নিজের মতো নিজে জাস্ট একটা শর্ট সাজেশন করো, শর্ট সাজেশন নিজের মতো নিজে করে নাও। তুমি দেখবে 5 থেকে 7টা যদি প্রবন্ধ পড়ে যাও, ওখান থেকে একটা পরীক্ষা কমন আসবে। এবং প্রবন্ধের কিন্তু ভাই একটা বিষয় আছে, দেখবা যে মনে করো যে বিজ্ঞানের অবদান থেকে প্রায় প্রতি বছর প্রবন্ধে একটা প্রশ্ন থাকে, মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রশ্ন থাকে, সমসাময়িক বিষয় নিয়ে থাকে, এবং ঘুরে ফিরে দেখবা যে এখান থেকে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে। সো বিগত 5 বছরের বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করলেই তুমি বুঝবা, কি বুঝবা, যে কোন 5টা প্রবন্ধ বা কোন 5টা রচনা তোমার জন্য এবার বেশি গুরুত্বপূর্ণ। তখন তুমি আনসার করতে পারবে এবং নিজের প্রস্তুতিটাও শক্তিশালী হবে। ওকে, বেশ কিছু প্রশ্ন আসছে। আনকমন রচনা আসলে কি করব? আনকমন রচনা আসলে সবচেয়ে ভালো হবে, আমার এসএসসি পরীক্ষায় কিন্তু রচনা কমন আসেনি, আমি মনে হয় 20 পেজ কি 22 পেজ মতো লিখছিলাম। ও লেখা যায়, লিখতে থাকবা, জাস্ট লিখতে থাকবা, দেখবা হয়ে গেছে। আর আমার ব্যক্তিগত পরামর্শ তোমাদের জন্য, এখনকার সময় একেবারে আনকমন প্রশ্ন পরীক্ষা আসে না, অন্তত একটা না একটা প্রবন্ধ বা রচনা যাই বলি না কেন কমন আসে। ওকে, সো আর কারো কোথাও কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে তোমাদের? একটা রচনায় সর্বোচ্চ কতটা কোটেশনস দেওয়া যাবে, ইটস আপ টু ইউ। তবে আমার মনে হয় 2টা থেকে 3টার বেশি দেওয়ার দরকার নেই, একটা দিলেও হয়। একজন বলছে নিজের মতো কবিতা বানায় লিখবো কিনা, ফাহমিদ বলছো ভাইয়া,
হ্যাঁ, নিজের মতো লিখলেও খুব সমস্যা নেই, তাই বলে উল্টাপাল্টা কিছু লিখো না। এখন শীতের সকালের মধ্যে তুমি যদি গরমের সকাল ঢুকাই দাও তাহলে হবে? তুমি লিখো যদি নিতান্তই নিজের লেখার গাঁথুনি ভালো থাকে, যে কোনো একজন কবি বলেছেন লিখে দাও, কিন্তু তাই বলে উল্টাপাল্টা কোনো কিছু ভাই লিখতে যাও না। ইটস মাই রিকোয়েস্ট টু ইউ। কেননা যিনি টিচার তিনি কিন্তু দেখার সাথে সাথে বুঝবেন তুমি এখানে নিজের বুদ্ধি খাটাইছো বাবা, এত বুদ্ধির দরকার নাই। ওকে, সো আর কারো কোথাও কোনো কনফিউশন আছে? মিরাজ একটা প্রশ্ন করছো ভাই, হাতের লেখা খারাপ হলে কোনো সমস্যা আছে কিনা। হাতের লেখা কোনো ব্যাপার না, তাই বলে এমন হাতের লেখা লিখো না যে আসলে এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ তোমার লেখা বোঝে না বাবা। তাইলে আসলে লেখার থেকে না লেখাই ভালো। হাতের লেখা খুব একটা হাতের লেখা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আর কত, হাতের লেখা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না আসলে, তার মানে এই নয় যে কাকের ঠ্যাং বকের ঠ্যাং, এই পৃথিবীতে আমি ছাড়া আমার লেখা আর এই জগতে কেউ বোঝে না, তাইলে ওই রকম লেখা লিখে লাভ নেই। আমি কি বুঝাইতে পারছি? আমারও হাতের লেখা খুব একটা ভালো না, তো কি হয়েছে? এবং আমি বিসিএস পরীক্ষা দিতে যে শুনছি দেখছি নিজেই, অনেক বড় বড় ক্যাডার হয়েছে, পুলিশ ক্যাডার, ম্যাজিস্ট্রেট ক্যাডার, মানে অ্যাডমিন ক্যাডার, এটা সেটা, হাতের লেখা বিশ্রী। তো কি হয়েছে? হাতের লেখা বাস্তবে খুব একটা কাজে লাগে না। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল তোমাদের সাথে। কয়টা বাজলো সর্বশেষ এখন? 5। তো আমরা ছেড়ে দিব 2-1 মিনিটের মধ্যে। frankly speaking, is there any confusions regarding today's class? আজকে ক্লাস নিয়ে কারো কোথাও কোনো কনফিউশন, কোনো জিজ্ঞাসা, কারো কোথাও কোনো প্রকার সমস্যা আছে কিনা? এবং আমরা বিরচনের উপরে কিন্তু বেশ 2টা ম্যারাথন ক্লাস নিলাম। এরপরেও যদি তোমাদের কারো কোথাও কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কাইন্ডলি একটু জানাও। এবং আমি তোমাদেরকে আরেকবার শেষবারের মতো পরামর্শ দিব, সেটা হচ্ছে এখনো পর্যন্ত বিরচন নিয়ে যাদের কনফিউশন রয়েছে, কোন প্রশ্নে কোনটা আসে, কতটুকু লিখতে হবে, আমি এটা ক্লিয়ার করেছি, কিন্তু কোন কোন প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে এটা একটু ভালোভাবে এখনই সিলেবাসটা সম্পর্কে আরেকবার বলছি, সিলেবাসটা আরেকবার সুন্দর করে দেখে নাও এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো। তো আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং আমি আশা করছি তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। শুভরাত্রি এবং অসংখ্য ধন্যবাদ।